আজ একবিংশ শতাব্দীর প্রথমার্ধে এসে আমরা আধুনিক হয়েছি, সুসভ্য হয়েছি, স্বাধীন হয়েছি স্বনির্ভর। সুপ্রাচীন কাল থেকেই নানান বাধা, বিপত্তি, প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আধুনিকতার দোরগোড়ায়। আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে আমাদের পারস্পরিক মেলামেশা, আদান প্রদান এবং ভাব বিনিময়ের মাধ্যমে। যে উপাদানটি ছাড়া এই পারস্পরিক মেলামেশা বা আদান প্রদান একেবারেই সম্ভব নয়, সেটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রথম বিষয় ভাষা সম্পর্কে। নমস্কার, আমি প্রিয়তোষ। সাহিত্য বিজনে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবো, অর্থাৎ ভাষা সম্পর্কে আলোচনায় যে যে বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব, সেগুলো দেখুন আমি এখানে পরপর লিখে রেখেছি। প্রথমত, ভাষা কি, অর্থাৎ ভাষা কাকে বলে বা ভাষা আমরা কাকে বলবো সেটাকেই বলা হচ্ছে ভাষা কি। 2, ভাষার লক্ষণ, অর্থাৎ ভাষার লক্ষণগুলো কি কি, অর্থাৎ কোন কোন লক্ষণগুলো আমরা একটা আদর্শ ভাষার মধ্যে খুঁজে পাবো, সেটাই আমরা এখানে ভাষার লক্ষণের মধ্যে সেগুলো আলোচনা করব। 3, ভাষার উপাদান, অর্থাৎ ভাষার উপাদানগুলি কি কি বা কি কি উপাদান নিয়ে একটি ভাষা গঠিত হতে পারে, সেটাই আমরা এই ভাষার উপাদানের মধ্যে জেনে নেব। এরপর মাতৃভাষা কাকে বলে, অর্থাৎ প্রত্যেকেরই নিজস্ব একটি মাতৃভাষা রয়েছে এবং সেই মাতৃভাষা কি এবং সেই মাতৃভাষা কাকে বলে সেটাই আমরা এখানে পরপর জেনে নেব যে মাতৃভাষা কাকে বলে সেই আলোচনার মধ্য দিয়ে। পরে আসছি বাংলা ভাষা কাকে বলে, অর্থাৎ আমাদের মাতৃভাষা যে বাংলা, সেই বাংলা ভাষা কাকে বলবো আমরা, সেটাই হচ্ছে এখানে আমরা আজকের আলোচনার বিষয়, যে বাংলা ভাষা কাকে বলে। পরে আসছি বাংলা ভাষার রূপ, অর্থাৎ বাংলা ভাষার রূপগুলি কি কি বা কি কি রূপ রয়েছে একটি বাংলা ভাষার মধ্যে, কয়টি রূপ রয়েছে এবং কি কি, সেগুলোই আমরা এই জেনে নেব বাংলা ভাষার রূপ কি কি এগুলোর মধ্য দিয়ে। তো ভাষার সংজ্ঞা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি কবি অতুল প্রসাদ সেনের কবিতার একটা বিখ্যাত লাইন তুলে ধরেছি, যেখানে বলা হচ্ছে যে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। অর্থাৎ কবি অতুল প্রসাদ সেন তিনি গর্ব জাগিয়েছেন, তিনি গর্বিত হয়েছেন, তিনি আশান্বিত হয়েছেন একজন বাঙালি কবি হিসেবে, একজন বাঙালি হিসেবে। তিনি যেন আনন্দিত এই বাংলা কবিতা লিখতে পেরে, তিনি যেন আপ্লুত একজন বাঙালি মানুষ হিসেবে, সেটাই তিনি তার কবিতার লাইনের মধ্যে তুলে ধরেছেন, যেখানে বলছেন যে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। এই হলো বাংলা ভাষা সম্পর্কে কবি অতুল প্রসাদ সেনের উক্তি, যেটা আমি এখানে প্রাসঙ্গিকভাবে তুলে ধরেছি। এবার আমরা সরাসরি চলে যাব ভাষার সংজ্ঞা, অর্থাৎ ভাষা কাকে বলে বা ভাষার সংজ্ঞা কি বা ভাষা কি। সেক্ষেত্রে আমরা জানবো যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে বাকযন্ত্র রয়েছে, যার দ্বারা আমরা কথা বলছি বা উচ্চারণ করছি যে কোনো শব্দ বা কারোর সঙ্গে আওয়াজ করছি, বা এই যে আমি কথা বলছি, সেটা আমাদের উচ্চারণ কোথাও থেকে হচ্ছে, আমাদের শরীরের মধ্যে অবস্থিত বাকযন্ত্রের থেকে। ঠিক আছে, সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধ্বনি কি না, ধ্বনি কি এবং পাশাপাশি বর্ণ কি, অক্ষর কি, শব্দ কি, বাক্য কি বা বাক্য কাকে বলে, এই সকল ব্যাপারগুলো জানার আছে এবং তা নিয়ে আমরা একটা অন্য সময় আলোচনা করব। এখানে আমরা শুধু জেনে নিলাম যে ভাষার সংজ্ঞা, অর্থাৎ ভাষা কাকে বলে না, ব্যাকরণগতভাবে দেখা যাচ্ছে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই বলা হচ্ছে ভাষা। তো এই হলো ভাষার সংজ্ঞা। এবার আমরা যাব ভাষার লক্ষণ, অর্থাৎ কি কি লক্ষণ প্রকাশ পেলে আমরা তাকে ভাষা বলতে পারি। আমরা যাব ভাষার লক্ষণ, অর্থাৎ কোন কোন লক্ষণ প্রকাশ পেলে আমরা তাকে ভাষা বলতে পারি, বা একটা আদর্শ ভাষার মধ্যে কোন কোন লক্ষণ পরিলক্ষিত হয়, সেটাই আমরা আজকে জেনে নেব। দেখুন, আমি পরপর 5টা ভাষার লক্ষণ উল্লেখ করেছি। সেখানে পরের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষা হলো মনের মধ্যে উদিত হওয়া ভাবের প্রকাশক। ভাষা মনের মধ্যে উদিত হওয়া ভাবের প্রকাশক, অর্থাৎ কি
আমাদের মনে প্রতিনিয়তই বিভিন্ন রকম বা বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমের ভাব উদিত হচ্ছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছি, সেই চিন্তা বা সেই ভাবেরই প্রকাশ রূপ হচ্ছে ভাষা। আমরা যে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে ভাবছি বা চিন্তা করছি, তারই প্রকাশ পাচ্ছে ভাষার মধ্য দিয়ে। সেজন্যই বলা হচ্ছে যে ভাষা হলো মনের মধ্যে উদিত হওয়া ভাবের প্রকাশক। নেক্সট, ভাষা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টি। না, ভাষা সেটাকে আমরা বলবো যেটাকে আমরা বাক্যে প্রযুক্ত করা যেতে পারে, অর্থাৎ সেটাকে বাক্যে ব্যবহার করতে পারি। যেন আমরা যদি সেই ভাষাটা লিখে প্রকাশ করি, সেটা যেন বাক্যের মধ্যে ব্যবহার করা যায়, সেটা যেন একইভাবে লিখে প্রকাশ করা যেতে পারে, সেটাকে আমরা ভাষা বলবো। সেই জন্য এখানে বলা হচ্ছে ভাষা হলো বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টি। 3, ভাষা মনের ভাব বিনিময়ের মাধ্যম ও বাহক। অর্থাৎ কি, মনের ভাব বিনিময়ের মাধ্যম ও বাহক হলো ভাষা। এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাষা এখানে কিন্তু প্রকাশ রূপেই শুধু ব্যবহৃত হচ্ছে না, এখানে ভাষাটা মনের ভাবের ক্ষেত্রে বাহক রূপে কাজ করছে বা মাধ্যম হিসেবে কাজ করছে বা মিডিয়া রূপে কাজ করছে। সেটাই এখানে বলা হচ্ছে মনের ভাব বিনিময়ের মাধ্যম বা বাহক হলো ভাষা। আমি যে একটা কথা চিন্তা ভাবনা করছি বা ভাবছি, সেটা অন্যের কাছে পৌঁছে দিচ্ছে ভাষা, অর্থাৎ কথকের ভাষাটা বহন করে নিয়ে যাচ্ছে শ্রোতার কাছে বা পাঠকের কাছে। যদি লিখিত রূপ হয় ভাষা, সেটা কি পাঠকের কাছে সেটা বহন করে নিয়ে যাচ্ছে ভাষা, অর্থাৎ কথকের চিন্তা ভাবনা বহন করে শ্রোতার কাছে নিয়ে যাচ্ছে ভাষা। সেটাকে এখানে বলা হচ্ছে যে মনের ভাব বিনিময়ের মাধ্যম ও বাহক হলো ভাষা। নেক্সট, ভাষা জনসমাজে সৃষ্ট, ব্যবহৃত এবং স্বতন্ত্রভাবে অবস্থিত। জনসমাজে সৃষ্ট কেন? যে আমরা একা একা কিন্তু ভাষা সৃষ্টি করতে পারি না। একটা নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট জনগোষ্ঠী পারস্পরিক আলোচনা, পারস্পরিক মেলামেশা, পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে যে ভাষার সৃষ্টি ঘটছে, একা একা ভাষা সৃষ্টি হয় না, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে একটা নতুন ভাষার সৃষ্টি হচ্ছে। সেটাই এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট জনসমাজে সৃষ্ট ভাষা, জনসমাজে সৃষ্ট, ব্যবহৃত অর্থাৎ তাদের নিজেদের মধ্যে আদান প্রদান ঘটছে, অর্থাৎ ব্যবহার ঘটছে, তাই বলা হচ্ছে ব্যবহৃত, এবং স্বতন্ত্রভাবে অবস্থিত। স্বতন্ত্র এই কারণেই বলা হচ্ছে যে একটা ভাষা আরেকটা ভাষার থেকে একেবারেই পৃথক। বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ওড়িয়া ভাষা, গুজরাটি ভাষা পরপর কিন্তু একে অপরের থেকে পৃথক। সেই জন্যই বলা হচ্ছে যে ভাষা স্বতন্ত্রভাবে অবস্থিত। যদি আমরা ভাষার বৈশিষ্ট্য পড়তে চাই, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা পড়তে চাই, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হবে যে ভাষা এক ভাষা, অর্থাৎ এক ভাষা অপর ভাষার থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং মৌলিক, যেটাকে আমরা স্বতন্ত্র বলছি। স্বতন্ত্রেরই আরেকটা কথা হচ্ছে বা আরেকটা রূপ হচ্ছে মৌলিক বলা চলে, একক বলা চলে, স্বতন্ত্র বলা চলে, যেটাকে আমরা ইংলিশে কি বলি, জেনুইন। ঠিক আছে, এবার আমরা আসছি যে ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, অর্থাৎ আমরা সংজ্ঞাতেই জেনেছি যে ভাষা হলো আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়। ঠিক আছে, অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। অর্থযুক্ত এই কারণেই বলা হচ্ছে যে সেটা যেন শ্রোতার কাছে অর্থপূর্ণ হতে হবে। একটা নিরর্থক বা অর্থহীন জিনিস কিন্তু সেটা ভাষা হতে পারে না। কেমন? সে কারণেই এই যে অর্থযুক্ত বলা হচ্ছে, সেই কারণেই কিন্তু আমরা পাখির শব্দ, গরুর হাম্বা হাম্বা আওয়াজ, কোকিলের কুহু কুহু রব, ঘোড়ার ভেসা ধ্বনি আমরা কিন্তু ভাষা বলতে পারছি না, কেননা সেটা আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে উঠছে না। সে তার মধ্যে দিয়ে কি অর্থ প্রকাশ করছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। সেজন্যই আমরা কিন্তু তাদের আওয়াজগুলোকে বা তাদের চিৎকারগুলোকে, তাদের শব্দগুলোকে আমরা কিন্তু ভাষা বলতে পারছি না, কেবলমাত্র এই অর্থযুক্ত শব্দটির জন্যই। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ভাষা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। তো আমি প্রথম থেকে আরেকবার বলছি, ভাষা হলো মনের মধ্যে উদিত হওয়া ভাবের প্রকাশক। ভাষা বাকযন্ত্রে প্রযুক্ত শব্দ সমষ্টি। 3, মনের ভাব বিনিময়ের মাধ্যম ও বাহক হলো ভাষা। 4, ভাষা জনসমাজে সৃষ্ট, ব্যবহৃত এবং স্বতন্ত্রভাবে অবস্থিত।
এবং লাস্ট পয়েন্ট অর্থাৎ 5, ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। এই হলো ভাষার লক্ষণ, অর্থাৎ একটি আদর্শ ভাষার মধ্যে এই লক্ষণগুলোই, এই 5টা লক্ষণ এবং আরো অন্যান্য লক্ষণ রয়েছে, প্রধানতম আমি 5টাই এখানে উল্লেখ করেছি। তো এই লক্ষণগুলোই আমরা মেনলি একটা আদর্শ ভাষার মধ্যে অবশ্যই আমরা দেখতে পাবো। সেটা বাংলা ভাষাই কেন, যে কোনো অন্যান্য ভাষার ক্ষেত্রে, ইংরেজি বলুন, গুজরাটি বলুন বা অসমিয়াই বলুন, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেটাই কিন্তু আমি এখানে পরপর তুলে ধরার চেষ্টা করেছি। সেটাই হলো আজকের আমাদের ভাষা সম্পর্কিত, ভাষার লক্ষণ সম্পর্কিত এটাই আলোচনা। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভাষার উপাদান, অর্থাৎ ভাষার উপাদানগুলি কি কি, বা একটা আদর্শ ভাষায় কোন কোন উপাদান থাকে। অ্যাকচুয়ালি প্রতিটা ভাষারই নিজস্ব কিছু উপাদান বা উপকরণ রয়েছে, যেটা দিয়ে সেই ভাষাটা সৃষ্টি হয়েছে। বাংলা ভাষাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই বাংলা ভাষার উপকরণগুলো দেখুন, আমি এখানে পরপর লিখেছি, যেমন ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ এবং বাক্য। এখানে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে, শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, এগুলোর আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে এবং এগুলোর ডিটেলসে আরো আলোচনার বিষয় রয়েছে। সেগুলো আমরা একসময় পরে আলোচনা করব। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়ে যাব, সেটা হচ্ছে যে যদি বলে যে ভাষার মূল উপাদান কি, না সেক্ষেত্রে দেখুন আমি লিখেছি ভাষার মূল উপাদান হলো ক্ষুদ্রতম উপাদান। অর্থাৎ যদি আমাদেরকে বলে যে ভাষার মূল উপাদান কি, আমাদেরকে বুঝে নিতে হবে যে ক্ষুদ্রতম উপাদানের কথা বলা হচ্ছে। আবার ঠিক একইভাবে যদি বলে যে মৌলিক উপকরণ কি বা মৌলিক উপাদান কি, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে ভাষার বৃহত্তম উপাদানের কথা বলা হচ্ছে। অর্থাৎ মূল উপাদান বললে ক্ষুদ্রতম উপাদান, মৌলিক উপাদান বললে হবে বৃহত্তম উপাদান। বিষয়টা উদাহরণের সাহায্যে আরো পরিষ্কার করে নেব। দেখুন আমি লিখেছি ভাষার 3টে উপকরণের কথা উল্লেখ করেছি। প্রথমত 1 ধ্বনি, শব্দ, 3 বাক্য। ঠিক আছে, প্রথমে আমরা যেটা বলবো যে ধ্বনির থেকে শব্দ বড়, আবার শব্দের থেকে বাক্য বড়। কেন না, কতগুলো ধ্বনি নিয়ে গঠিত হয় একটি শব্দ, আবার ঠিক একইভাবে কতগুলি শব্দ নিয়ে গঠিত হয় একটি বাক্য। যদি আরো পরিষ্কার ভাবে জানি তাহলে দেখুন, যেমন ধ্বনি কি কি, অ, আ, এই যে অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ, গ, ঘ, এগুলি এক একটি ধ্বনি। আবার ঠিক কতগুলি ধ্বনি নিয়ে গঠিত হচ্ছে একটি শব্দ। যেমন ধরুন যদি বলি আম বা আমি, এখানে দেখুন আম একটি শব্দ, আমি একটি শব্দ, এদের মধ্যে কতগুলি ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। যেমন ধরুন আ একটি ধ্বনি, ম একটি ধ্বনি, বা আ একটি ধ্বনি, ম একটি ধ্বনি। এখানে কতগুলি ধ্বনি নিয়ে একটি শব্দ গঠিত হয়েছে। এই দুটি ধ্বনি নিয়ে গঠিত হয়েছে আম। আবার একইভাবে কতগুলি শব্দ নিয়ে গঠিত হচ্ছে একটি বাক্য। যেমন ধরুন যদি আমি বলি যে আমি আম খাবো, আমি আম খাবো, এখানে কিন্তু এখানে আমি একটি শব্দ, আম একটি শব্দ, খাবো একটি শব্দ, 3টি শব্দ, অর্থাৎ অনেকগুলি শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়েছে। বোঝা গেল? তো এখানে যে আমাদের বলেছে যে মূল উপাদান কি, মূল উপাদান মানে আমরা বুঝে নিয়েছি যে ক্ষুদ্রতম উপাদান। ক্ষুদ্রতম উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি ধ্বনি, তাহলে আমরা এখানে লিখবো যে ধ্বনি। আবার একইভাবে যদি বলে যে মৌলিক উপাদান কি, তাহলে মৌলিক উপাদান মানে আমরা জানি যে মৌলিক উপাদান বললে আমাদের বুঝে নিতে হবে যে বৃহত্তম উপাদানের কথা বলা হচ্ছে। তাহলে বৃহত্তম উপাদান আমরা এখানে দেখতে পেয়েছি বাক্য, তাহলে বৃহত্তম উপাদান বা মৌলিক উপকরণ হবে বাক্য। বোঝা গেল? তো এই হলো ভাষার উপাদান সংক্রান্ত আলোচনা। ভিডিওটির সেকেন্ড পোর্শনে আমরা আলোচনা করব বাকি অংশটা, অর্থাৎ মাতৃভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে এবং বাংলা ভাষার রূপ। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।